শান্তবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। His Excellency Professor Muhammad Yunus, Honorable Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, environmental-friendly nation. Human rights of every citizen will be fully protected. শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাই সংস্কার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। বিদেশি কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা। জোর দেয়া হচ্ছে পোশাক শিল্প ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায়। শান্তবাজারে আমাদের কাছে এই নিয়ে থাকবে বিস্তারিত। এক্সচেঞ্জ রেট এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টারকে আমি বলবো। ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে, এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে দেখব, খুবই কঠোর সিদ্ধান্ত নেব। নাফি, মূল্যস্ফীতি কমিয়ে সহনীয় বাজার নিশ্চিত করার প্রধান লক্ষ্য রয়েছে। এছাড়াও ডলারের দামের তারতম্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অন্যদিকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান। এই নিয়েও শান্তবাজারে জানাবো বিস্তারিত। তবে শুরুতেই থাকছে বিদেশি কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গ। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার স্বৈর শাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, তাই রাষ্ট্র সংস্কার করার পরই নির্বাচন, এমনটাই বিদেশি বন্ধু দেশগুলোকে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে বাংলাদেশ পুনর্গঠনে বন্ধু রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সামষ্টিক অর্থনীতি, পোশাক খাতে রপ্তানি নির্বিঘ্ন রাখা সহ রোহিঙ্গা প্রত্যাবাসনে তার সরকারের অবস্থানও তুলে ধরেন ডক্টর ইউনুস। আরও জানাচ্ছে নাইমা বীর। শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী প্রধান প্রথমবার বিদেশি বন্ধুদের মুখোমুখি হবেন, তুলে ধরবেন দেশ ও নিজের অবস্থান। তারই অপেক্ষা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ডক্টর ইউনুস এলেন মঞ্চে। নোবেল জয়ী কিংবা অর্থনীতিবিদ পরিচয়ে সামনে বসা বিদেশি কূটনীতিকদের অনেকেই পরিচিত তার। তবে আজকের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার পরিচয়। যেখান থেকে শেষ হয়েছে শেখ হাসিনার যাত্রা, সেখানেই শুরু করেছেন তিনি। 650 ছাত্র জনতা জীবন দিল যে অভ্যুত্থানে, সেই ভূখণ্ডের দায়িত্ব এখন তার কাঁধে। বক্তব্যের শুরুতেই তুলে ধরেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ত্যাগ স্বীকারের কথা। বলেন এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারত সহ অর্ধশত বিদেশি কূটনীতিকদের সামনে প্রায় মিনিট 20 ব্রিফিংয়ে তিনি নতুন সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন। কূটনীতিকদের ডক্টর ইউনুস জানান, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচনের লক্ষ্য তাদের। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. পরে প্রেস সচিব প্রধান উপদেষ্টার ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে নির্বিচারে ছাত্র জনতাকে গণহত্যায় স্বাধীন তদন্তে জাতিসংঘকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। যে স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে, এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক, পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএ যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার
বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে, ইন্টারিম গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিবে। দেশের অর্থনৈতিক সংকট দূর করতে সামষ্টিক অর্থনীতি ও পোশাক রপ্তানি খাতকে গুরুত্ব দেবার কথাও জানানো হয় কূটনীতিকদের। যে ওনার এখন এমফাসিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইনশোর করা, এবং উনি বলেছেন যে কোনো ধরনের সাপ্লাই চেন, আমরা ক্লদিংয়ে গ্লোবাল ক্লদিং, আপনারা জানেন বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। উনি বলেছেন যে গ্লোবাল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনেও বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা কামনা করেন অন্তর্বর্তী সরকার। ওনার একটা ক্লিয়ার এটা মেসেজ। নাইম আবির, এখন, ঢাকা। মূল্যস্ফীতি কমিয়ে ভোক্তাদের জন্য একটি সহনীয় বাজার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পাওয়া উপদেষ্টারা। একই সঙ্গে ডলারের বিনিময় হারে কেন তারতম্য নিয়েও কাজ করার কথা বলেন তারা। বাজার সিন্ডিকেট, একচেটিয়া আড়তদারি আর চাঁদাবাজি নির্মূলে কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত জানাবেন আজহার লিমন। চলতি বছরের মে মাসে ডলারের বিনিময় হার নির্ধারণে কর্লিং পেগ পদ্ধতি চালু করলেও খোলা বাজার আর ব্যাংকগুলোর ডলার বিনিময় হারের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান এবং পুরনো সংকট অব্যাহত ক্ষমতায় পট পরিবর্তনের পরেও। দেশের বাজারে ডলারের দাম বাড়া বা কমার প্রভাবে ঢুকছে আমদানি রপ্তানি বাণিজ্য, এমনকি ডলার রেটের দুর্বল ব্যবস্থাপনায় সংকট তৈরি করছে জ্বালানি খাতেও। কিন্তু ডলার রেটে কেন স্থিতিশীলতা নেই তা নিয়ে কথা বলেছেন নবনিযুক্ত অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ডলার রেটে তারতম্য কেন তা সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হবে। দ্রব্যমূল্যটা কেন বেড়েছে, এক্সচেঞ্জ রেট, এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে, বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টারকে তো আমি বলবো। রিজার্ভ ব্যাপারে তো গভর্নর আছে, ওরা কথা বলবে গিয়ে, বিশেষ করে IMF এর টিম যাবে, ওরা কথা বলবে রিজার্ভ ব্যাপারে, ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে, এগুলো করবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ এই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে যান। সম্পর্কিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বাজারে ভোক্তাদের জন্য একটা সহনীয় অবস্থা আনতে মজুতদার ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাজারে অভিযান পরিচালনারও নির্দেশ দেন। মজুত করা, তারপরে আটকে রাখা, এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করেন, আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো, ওটার জন্য কোনো কারণে চাঁদাবাজি, একচেটে ব্যবসা বা সেগুলো এতে করে লোকের ভোগান্তি শিকার যেন না করে। বাজার পরিস্থিতির বিষয়টি আসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার আলোচনায়ও। এ ব্যাপারে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। এবং উৎপাদন বাড়ানো তো একটা দিক, কিন্তু দাম কমানো যায় কি করে এবং সেটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়। এমনভাবে কমাতে চায় না যে উৎপাদক তার 150 টাকা খরচ হচ্ছে আর আমরা 125 টাকায় বিক্রির কথা বলে দিলাম। আজহার লিমন, এখন, ঢাকা। রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধেও এনবিআর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দেশের রাজস্ব আহরণের গড়ে ৮০% বেশি অর্থের যোগান দেয় এনবিআর। স্বনির্ভরশীলতার পাশাপাশি এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকাও রাখতে হবে রাষ্ট্রের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অর্থের যোগানদাতা এই সংস্থাটিকে। কিন্তু সে প্রস্তুতির মুহূর্তেই চলতি অর্থবছরের শুরুতেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এনবিআরকে। রাজনৈতিক ক্ষমতা বলে অর্থ পাচার রোধে বড় ভূমিকা চোখে না পড়লেও 2024-25 অর্থবছরে কালো টাকা সাদা করার বিধানই ছিল বড় আলোচনায়। একই সাথে সমালোচনার জন্ম দিয়েছে খোদ এনবিআরেই থাকা মতিউরের মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা। যদিও নিজের প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থায় নেননি সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই যে ধরনের অটোমেশনের কথা বললাম, এটাই তো আমার মূল কাজ। আপনি যদি টোটাল ফাংশনকে অটোমেট করতে পারেন এবং হিউম্যান টাচ যদি কমাতে পারেন, অটোমেটিক্যালি এর বেনিফিট সবাই পাবে। এ অবস্থায় শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে পদ হারান তারই 3 বারের নিয়োগ দেয়া এনবিআরের সাবেক চেয়ারম্যানও। আর রোববার একই পদে বসা নতুন চেয়ারম্যান জানালেন, ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থ পাচার রোধেও। অশোভন কাজ এবং টোটালি আনএক্সেপ্টেবল। এই যে সাদা টাকা কালো করা, কালো টাকা সাদা করা, এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া। একটা হলো আমি দুর্নীতি হচ্ছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি,
এবং সেকেন্ড হচ্ছে যারা সৎ করদাতা তাদেরকে ডিমোরালাইজ করছি, যেগুলো মানে অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠিন খুবই কঠোর সিদ্ধান্ত নেব। এনবিআরের ত্রুটিপূর্ণ লক্ষ্যমাত্রা প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান বলেন, গরিবের ওপর চাপানো হচ্ছে করের বোঝা, তাই রাজস্ব সংক্রান্ত আইন আধুনিকায়নে 3টি টাস্ক ফোর্স গঠন করা হবে, যা ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে। এনবিআরে সংযোগ হবে নতুন নীতিমালা। পদোন্নতির বিষয় হলো যে এটা আমি এনশিওর করব যার যেটা পাওনা আমাদের এক্সিস্টিং রুলস রেগুলেশন অনুযায়ী সে সেটা অবশ্যই পাবে, এটা আমি এনশিওর করব। আর সেকেন্ড যেটা বললেন, এটা গভর্নমেন্টের পলিসিগত ডিসিশন, অনেক উচ্চ পর্যায়ে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যেটা বলেছি আসলে অনেক কিছুতেই আমাদের অনেক ডেভিয়েশন আমাদের ছিল, এটা ফার্স্ট স্বীকার করে নিতে হবে। এনফোর্সমেন্ট হয় না, এটাই তো সবচেয়ে বড় ডেভিয়েশন। আপনি আইন করলেন, সেই আইনের প্রয়োগ করলেন না, এখন তো প্রয়োগ হবে ইনশাআল্লাহ। সেটাই তো বললাম, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে আইন হলে আইনের অবশ্যই প্রয়োগ হবে, আমরা ডেফিনেটলি এটা প্রয়োগ করব। করের আওতা বাড়ানোর পাশাপাশি ট্যাক্স পেয়ার এডুকেশনে জোর দেয়া ও পাঠ্যশ্রেণীতে কর ব্যবস্থা সংযোজনের উদ্যোগের কথাও জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। মাজহার মাহবুব, এখন, ঢাকা। দায়মুক্তি আইন বাতিল সহ বিদ্যুৎ ও জ্বালানিতে 4 সংস্কার চায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15 বছরে বিদ্যুৎ জ্বালানি খাতের যেসব চুক্তি ও কেনাকাটা করেছে সেসব খতিয়ে দেখার দাবি গবেষণা সংস্থাটির। আগামী দিনে যত বেশি আমরা জীবাশ্ম জ্বালানি থেকে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাব, তত বেশি আমরা এই ধরনের এককভাবে অল্প কয়েকটি কোম্পানি বেসড আগামী দিনের পাওয়ার এনার্জি সেক্টর হলে চলবে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট, যেটি 2023 সালে যেটি সংশোধিত হয়েছে, এটিকে পুনরায় প্রাক্তন পরিস্থিতিতে যেটি করা হয়েছিল শুরুতে, সেইটির জায়গায় এটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার রয়েছে। এ নিয়েও কিছুক্ষণ পর থাকছে বিস্তারিত। দেখছেন শান্তবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে দলবাজি না করে মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চার আহ্বান জানান তিনি। অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে সচিবালয়ে এই কথা জানান তিনি। গেল 18 জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রো রেল চলাচল। ছাত্র জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মেট্রো রেল চলাচল বন্ধ হয়। এরই মধ্যে কেটে গেছে 30 দিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ঘোষণা দেওয়া হয় 17 আগস্ট থেকে চলবে মেট্রো রেল, কিন্তু আগের দিন জানানো হয় কারিগরি পরীক্ষা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না এই গণপরিবহনটি। এমন প্রেক্ষাপটে আজ মেট্রো রেল চালুর নতুন সিদ্ধান্তের কথা জানান সড়ক উপদেষ্টা। ওই যে লাইনগুলো একটু চেক করতে হতো, 2-3 দিন 4 দিন সময় লাগবে, এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করব।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে যেসব চুক্তি ও অবকাঠামোগত উন্নয়নে যেসব কেনাকাটা হয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। একই সঙ্গে জ্বালানি খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ অডিটেরও পরামর্শ প্রতিষ্ঠানটির। বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং অন্য কোনো সরকার আসলেও নিজেদের প্রয়োজনে যেন নীতিমালা পরিবর্তন না করতে পারে, নতুন সরকারের কাছে এমন শক্ত আইন চান সিপিডির গবেষণা প্রধান। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ইশতেহার ছিল ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন। ইশতেহার বাস্তবায়নে এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার সবটাই হয়েছে একচ্ছত্রভাবে। এসব চুক্তি পর্যালোচনা করার দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে বড় অঙ্কের ভর্তুকি সহ চলতি বাজেটে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আর এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে সিপিডির পরামর্শ দাম আর না বাড়ানোর। যখন এটি সরকারের দায়িত্বে ট্যারিফ চেঞ্জগুলো হবে এবং বলা হচ্ছে নিয়মিত সরকার করতে পারেন, বছরে 4 বার করবেন, এটি কিন্তু দুইভাবে ডিসকারেজমেন্ট তৈরি করে সকলের জন্য। যারা এক হচ্ছে বিনিয়োগকারীরা তখন বুঝতে পারেন না যে আসলে কত মূল্য নির্ধারিত হবে, কিভাবে হবে, কারণ এটা আবার প্রতিযোগিতা মূল্যেও ঠিক হচ্ছে না, এটা আরবিট্রারিলি সরকার থেকে সেট করা হচ্ছে। সুতরাং তারা অনিশ্চিত থাকেন এই বিনিয়োগের ক্ষেত্রে কি নতুন ব্যয় দাঁড়াবে সেটির জন্য। ঠিক একইভাবে ভোক্তার জন্য এটা একটা নতুন দুশ্চিন্তার কারণ যে তিনিও জানেন না যে মূল্য বৃদ্ধির এই প্রেক্ষাপটটা তার সামগ্রিক ব্যয় কাঠামোতে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে সিপিডির দাবি, বিপিসি, বিপিডিবি, পেট্রোবাংলা সহ সরকারি সংস্থাগুলোর নিরপেক্ষ অডিট করা হোক শিগগিরই। আর বিদ্যুৎ জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে আইন সংস্কারের পাশাপাশি বিইআরসির স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার পরামর্শ সিপিডির এই গবেষকের। আমাদের কাছে ওভারঅল মনে হয়েছে বাংলাদেশের এনার্জি পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনগুলো এমন ধরনের নেতৃত্বে এবং এমন ধরনের কাঠামোতে চলছে, এটা আসলে প্রকারান্তরে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক অর্গানাইজেশনে রূপান্তরিত একটি কাঠামো। এটিকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে এই প্রত্যেকটি অর্গানাইজেশনের ভিতরে ওই রূপান্তরের কাঠামো আনার জন্য আমাদের পরিবর্তন করতে হবে। সুতরাং যেটা শুরুতেও বলেছিলেন, লিডারশিপের জায়গাগুলোতে বড় পরিবর্তন দরকারের জন্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতিও যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করারও পরামর্শ গবেষণা সংস্থাটির। এটিকে পরিবর্তন করতে হলে মাঝার মাহবুব, এখন, ঢাকা। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর দায় নিতে হবে 14 দলের নেতাদেরও, এমন মন্তব্য বিভিন্ন রাজনৈতিক, রাষ্ট্রবিজ্ঞানী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। তারা বলছেন হত্যার দায়ে আওয়ামী লীগের পাশাপাশি বিচার করতে হবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও নজিবুল বশর মাইজ ভান্ডারের। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগ সরকার পতনের দিন পর্যন্ত নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে চলে গুলি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই হত্যাযজ্ঞে অংশ নেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধেও। কিন্তু মাঠের বাইরে থেকেও ছাত্র জনতার উপরে তাণ্ডবে কারা শেখ হাসিনা সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। 29 জুলাই 2024 কোটা সংস্কারের দাবি থেকে 9 দফার আন্দোলন তীব্র রূপ ধারণ করে। মাঠেও মুখোমুখি অবস্থানে পুলিশ আর আন্দোলনকারীরা। ঠিক এমন একটি সময় 14 দলের নেতাদের গণভবনে ডেকে পাঠান শেখ হাসিনা। তাদের সাথে দীর্ঘ বৈঠকের পর ছাত্র জনতার আন্দোলনকে আরো কঠোর চোখে দেখে সরকার। 14 দলের যারা শরিক আছে, অনেকেই আছে যারা সরাসরিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, তাদের আলাদা দল হয়েছে, কিন্তু 14 দলে থাকার কারণে হোক বা নিজের উৎসাহের জায়গা থেকে হোক, তারা আওয়ামী লীগকে তারা সাপোর্ট দিয়ে গেছে সবসময়। 2008 থেকে 2024 সাল টানা 16 বছর ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ এ সময়ে দলটির জোট সঙ্গী হিসাবে কাজ করেছে হাসানুল হক ইনুর জাসদ, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এবং নজিবুল বশর মাইজ ভান্ডারের তরিকত ফেডারেশন সহ 14 দল। গত যে তথাকথিত নির্বাচন বলে রাশেদ খান মেনন বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি ভোটটা ঠিক হয়নি, তারপরে আবার গেলেন কেন? আপনি অন্যায় দেখে সহ্য করেছেন, অন্যের সাথে থেকেছেন, তো দায় এড়াবেন কীরকম করে? আপনি থাকতেন না, 14 দলে থাকতেন না, জোট থেকে বেরিয়ে আসতেন।
আওয়ামী লীগের শরিক দলের অংশ হিসেবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম সারির কয়েকটি টেলিভিশন ও পত্রিকা বন্ধ করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মহাজোট সরকারের পর দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাশেদ খান মেনন। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর পিছনে 14 দলের এসব নেতাদের মুখ্য ভূমিকা আছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 14 দলের যারা সবাই এটার সাথে ইনক্লুডেড, তারা সবাই এটাকে এই যে আমাদের পুরো আন্দোলনটিকে আসলে মানে ধামাচাপা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আরো রেডিক্যাল করার জন্য আমাদের উপরে হামলা চালানোর জন্য প্রেশার ক্রিয়েট করেছে। সো এই পুরো প্রেশার গ্রুপটাই এটার জন্য দায়ী। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই সময়টাতে গত 29 তারিখ আমরা দেখেছি ইনু, মেনন, মঞ্জু এরা মিলে 14 দলের সবাই মিলে তারা মিটিং করেছে। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে জঙ্গি সাব্যস্ত করার মতো বক্তব্য তারা দিয়েছে। তাদের সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে। আন্দোলন দমন করবার জন্য চূড়ান্ত অমানবিক ও মানবতা বিরোধী কাজে আওয়ামী লীগের সাথে এর শরিক দলগুলো জড়িত। তাই দলগুলোর দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলছেন এই নেতা। এই আন্দোলনটা যখন চলছে তখনও 14 দলের বৈঠকের কথাটা খেয়াল করেন, তারাই তো সাজেস্ট করেছে কারফিউ দিতে। দায় তারা তো কোনোভাবেই এড়াতে পারেন না, কারণ তার এটার সাথে ছিলেন, শেয়ার করেছেন। সর্বশেষ আন্দোলন দমন করবার জন্য সরকার যে একদম চূড়ান্ত অমানবিক কাজগুলো করেছেন, মানবতা বিরোধী, এগুলোকে তারা তো অ্যাপ্রুভ করেছেন। 14 দলের মিটিংয়ের যে রিপোর্ট বাইরে এসছে তাই বোঝায়। তো এটা কিভাবে তারা এড়াবেন? এটা এড়াবার কোনো সুযোগ নেই। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। এত ছাত্রকে মেরে ফেলেছে, এত লোককে মেরে ফেলেছে, মানুষের ভিতরে তাদের প্রতি যেরকম রাগ, ঘৃণা, ঘুরে দাঁড়ানো তাদের জন্য আমি মনে করি ডিফিকাল্ট। ওরা ঘিরে গেছে জনগণের নজর থেকে, এরা আর কাম ব্যাক করতে পারবে না। আর এরা তো পলিটিক্যাল পার্টি মানে কি, এই 14 দল এরা তো আওয়ামী লীগের লেজুর। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এভাবেই পুড়িয়ে ভস্ম করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সরকার পতনের খবর সারা দেশে ছড়িয়ে পড়তেই আত্মগোপনে যেতে থাকে আওয়ামী লীগ ও এর শরিক দলের নেতাকর্মীরা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণহত্যার দায়ে যে সকল দল ও ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সিদ্ধান্ত হলেও এখনও দিন তারিখ চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাম্প্রতিক আন্দোলনে আহতদের খোঁজ খবর নেওয়ার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, আন্দোলনে আহত হওয়াদের অন্তর্বর্তী সরকার চিকিৎসার ঘোষণা দিয়েছে। সেই সাথে বিএনপিও দল হিসেবে সাধ্য অনুযায়ী সকলকে সহযোগিতা করবে। ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেন, দেশের আগে মানুষের মাথায় গুলি করার এমন নজির নেই। বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। দীর্ঘ 1 মাস পরে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ফেরার আনন্দ যেমন তাদের চোখে মুখে, তেমনি আন্দোলনে সহপাঠী সমবয়সীদের হারানোর বেদনা আছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। 1 মাস পর নিজের আগি নাই,
নিজের স্কুলের মাঠ, বারান্দা, ক্লাসরুমে ফিরল শিক্ষার্থীরা। এর আগেও স্কুল বন্ধ থেকেছে ঈদের ছুটিতে কিংবা তাপদাহে, কিন্তু এবার ফেরাটা অন্যরকম। বিদ্যালয়ের সহপাঠী শিক্ষকদের সাথে ক্লাসে ফেরার আনন্দ যেমন তাদের চোখে মুখে স্পষ্ট, একইভাবে অনেক সহপাঠী সমবয়সীও তারা এই আন্দোলনে হারিয়েছে। সে বিষাদও ছিল তাদের মনে। রাজপথের দীর্ঘ সংগ্রাম শেষে যখন আবার শ্রেণীকক্ষে ফিরছে শিক্ষার্থীরা, তখন তাদের মুখে শুধুই রক্তস্নাত বিপ্লবী দিনগুলোর নানা স্মৃতি আর উচ্ছ্বাস। কষ্ট হচ্ছে সেসব ভাই বোনদের জন্য যারা রক্ত দিয়েছে। তারাও হয়তো আমাদের মতো একজন শিক্ষার্থী ছিল, তারাও হয়তো বেঁচে থাকলে আমাদের মতো এখানে ক্লাস করতো। আমাদের ক্লাসমেটসের মধ্যে অনেকে ইনজুরিডও হয়েছিল আন্দোলনের মধ্যে, সো ওদেরকে আজকে হয়তো বা দেখতে পারবো, ক্লাসে আসলে জানতে পারবো যে আসলে এতদিন কি কি হয়েছে না হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান যে গত 1 মাস বন্ধ ছিল, সে সময় আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে ছিল এমন শিক্ষার্থীরাই। তাদেরও অনেকের রক্ত ঝরেছে, প্রাণ গেছে অনেক সহপাঠী সমবয়সীরও। এরপর বিজয় নিয়ে আজ তাদের শ্রেণীকক্ষে ফেরা। তারা বলছেন এখন থেকে নতুন উদ্যমে তারা পড়াশোনা শুরু করবে এবং তাদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটিও দূর হবে। যুদ্ধ জয় করে আমরা এখন নতুন করে আবার নিউলি সব কিছু স্টার্ট করেছি। আমাদের কাছে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং। অনেকদিন পর স্কুলে আসলাম, খুব ভালো লাগতেছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে। এদিন অভিভাবকদের মাঝেও দেখা গেছে স্বস্তি। তারা বলছেন সন্তান শ্রেণীতে ফেরাই আনন্দ তাদেরও। মোটেই পড়াশোনা করে না, একদম বন্দি কারখানার মধ্যে ছিল, বাচ্চাগুলিও ছিল, আমরাও ছিলাম। আমার বাচ্চা এই 1 মাস প্রথমত আন্দোলনে ছিল, বাসায় টিভি মোবাইল এগুলি নিয়ে ব্যস্ত ছিল, খবর দেখছে। দেন আজকে স্কুল খুলেছে, সে খুব এক্সাইটেড, তার খুব আনন্দ লাগছে যেহেতু পাঠশালা। বাচ্চাকে নিয়ে স্কুলে আসায় অনেকটাই স্বস্তি ফিরে আসছে ইনশাল্লাহ। এদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেন প্রাণ ফিরে পেয়েছেন শিক্ষকরাও। শিখন ঘাটতি পূরণ করতে সহযোগী হবার প্রতিজ্ঞা তাদেরও। আমাদের কাজই হচ্ছে গিয়ে ছাত্রদের পাঠদান করা এবং সেখানেই আমাদের আনন্দ। আমরা সবসময় চাই ছাত্ররা ক্লাসে আসুক, আমরা পড়াই, তাদের শেখাই, ওরা যখন শিখবে তখন এটাই আমাদের আনন্দ। কর্তৃত্ববাদীর প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষায়ও। খবর এসেছে পরিবর্তন হচ্ছে আলোচিত সমালোচিত শিক্ষাক্রম। এমন গুঞ্জনের মধ্যেই প্রথম দিন দপ্তরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি স্পষ্ট করলেন শিক্ষার্থীদের কোনো ভোগান্তি হবে না। তার ভাষায় নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই পুরনোতে ফিরে যাবার চেষ্টা চলছে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। তবে নতুন শিক্ষাক্রমের উপর মাধ্যমিকের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, তাতে স্থগিত থাকা 6টি বিষয়ের মূল্যায়ন হবে কিনা তা মাউসি এবং এনসিটিবি সিদ্ধান্ত নিয়ে শিগগির জানাবে বলে জানিয়েছে এনসিটিবি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শান্তবাজার নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন শান্তবাজার। আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় এবার তৃণমূলের সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়কে তলব করেছে পুলিশ। এর আগে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় লালবাজারে। সহিংসতা এড়াতে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি বাতিল হলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে সল্টলেক স্টেডিয়ামের বাইরে মিছিল করেছে দুপক্ষের সমর্থকরা। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। বৃষ্টিতে ভেসে গেছে রাজপথ, তবুও থামানো যাচ্ছে না সাধারণ মানুষের বিক্ষোভ। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণে জড়িতদের ন্যায় বিচার ও নারীদের সুরক্ষার দাবিতে রোববার সকাল থেকেই রাস্তায় ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজপথে ছিলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও। আমাদের ভরসা এখনো সিবিআই এর উপরে আছে, কোনোভাবে কিন্তু যদি ওরা ছাড়া পেয়ে যায় আমাদের নিজেদের জন্য ভয় হচ্ছে। রাত্রি 8টার পর মহিলারা কাজ করবেন না, মানে এই কথাটার কোনো অর্থই হয় না। কেননা হাসপাতালগুলো চালাতে গেলে শুধুমাত্র মহিলা ডাক্তার নয়, নার্সরা থাকেন। সহিংসতার আশঙ্কায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বাতিল হলেও
সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের বাইরে মিছিল আটকাতে প্রস্তুত ছিল বিধাননগর পুলিশ। এ সময় চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দিলে দুপক্ষের সমর্থকদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। বন্ধ আছে বাইপাস সড়ক, পাহারা বসানো হয়েছে স্টেডিয়ামে আসার সবগুলো পথে। If the football fraternity is together, you can see how the support comes with both the Mohun Bagan and East Bengal flags together. That's the city of joy. And there we have lost Tilottama. এদিকে আরজিকর হত্যাকাণ্ডের বিষয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোস্ট দেয় বিজেপি তৃণমূল কোন দলের নেতাকেই ছাড় দিচ্ছে না কলকাতা পুলিশ। বিজেপি নেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য লকেট চ্যাটার্জির পর এবার তৃণমূল সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। এছাড়া আরজিকর হত্যাকাণ্ড ইস্যুতে বিতর্কিত অবস্থান নেয় সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় ও দলের মুখপাত্র শান্তনু সেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে, গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে। সেই পুলিশকে আমরা মানবো যারা আমাকে চিঠি দিয়ে তলব করতে এসছে? না জেনে কথা বলা উচিত। আমি তো এখন সিবিআই তদন্ত করছি, আমি তো ইচ্ছে করলে আরো 5টা কথা বলতে পারতাম, আমি বলছি। অন্যদিকে আরজিকর হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বপ্রণোদিতভাবেই মামলা হাতে নিয়েছে উচ্চ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 বিচারপতির বেঞ্চ। সোমবার আদালত বন্ধ থাকলেও পরদিন মঙ্গলবার আদালত খোলার পরই মামলার বিষয় শুনতে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ বেঞ্চ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শান্তবাজার নিব আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। আগামী মাসে ভুটানের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, প্রতিপক্ষরা বাংলাদেশে খেলতে না চাইলে অ্যাওয়ে ম্যাচ হবে, আর সেই ম্যাচ দুটিতে লাল সবুজের জার্সিতে খেলা হচ্ছে না ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। এসকে শাওনের প্রতিবেদন। বাংলাদেশ ফুটবল দল নিজেদের সবশেষ ম্যাচ খেলেছে গেল জুন মাসে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পর ক্যালেন্ডার অনুযায়ী জুলাই আগস্টে কোনো ম্যাচ নেই জামাল ভুঁইয়াদের, তবে সেপ্টেম্বরে আছে ফিফা উইন্ডো। সরকারের পট পরিবর্তনের কারণে আগামী মাসে প্রীতি ম্যাচ খেলা হবে কি হবে না তা নিয়ে ফুটবলার কিংবা ক্রীড়াপ্রেমীদের মনে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন বাফুফের সাধারণ সম্পাদক, জানালেন প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। তা আমরা ভুটানের সাথে যোগাযোগ করছিলাম খেলার জন্য, বাট ওই টিমটারও তো কনসার্ন আছে, তারা সোমবার আমাকে জানাবে, আর যদি না হয় আমরা অ্যাওয়ে খেলবো তাদের সাথে। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ। ম্যাচ দুটির ফলাফল পক্ষে এলে র্যাঙ্কিংয়ে উন্নতি ছাড়াও বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাফুফে কর্তা। আমাদের যে বর্তমান রেটিং AFC এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে, আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে হচ্ছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকব। এদিকে আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের, তবে সেই পরিকল্পনা পাসপোর্ট জটিলতায় ভেস্তে গেছে, যে কারণে অপেক্ষা বাড়ল হামজার। এটা ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, তো ওরা প্রি সিজনে শেষ করে প্রিমিয়ার লিগের খেলার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের ওদের সাথে ওদের মেইনলি আসলে লয়ারের মাধ্যমে যোগাযোগ করে, যে আপনি যদি জানেন ওদের এজেন্ট আছে, তারা এই যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু আপনাদের অতি সত্বর বলতে পারবো। অক্টোবর উইন্ডো থাকলেও হামজা চৌধুরীকে নভেম্বর উইন্ডোতে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।